এই যে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের যে পশ্চিমবঙ্গে ঢোকানো এবং তারপরে মেইনলি পশ্চিমবঙ্গকে বেস করে তাদের সমস্ত পরিচয়পত্র ভারতবর্ষের তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেওয়া, এটা একটা র্যাডিক্যাল ইসলামের মুভমেন্ট। এবং সেই মুভমেন্টটার একমাত্র উদ্দেশ্যই ছিল দারুল হার্ব, ভারতকে দারুল ইসলামে কনভার্ট করে দেওয়া। তারা তো 1947 সালে ভারতকে ত্রিখণ্ডকরণের পর দুটো খণ্ড পেয়েই গিয়েছিল। এই যে বড় খণ্ডটা ভারতের রয়েছে, একে ভেতর থেকে কুড়ে কুড়ে খাওয়ার এটা একটা র্যাডিক্যাল ইসলামী প্রসেস। এখানে প্রথম নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এটাকে মদদ দিয়ে পশ্চিমবঙ্গে যে কমিউনিস্টরা ক্ষমতায় এসেছিল, তারা এটাকে খুব সুচতুরভাবে নিজেদের ভোটের স্বার্থে ব্যবহার করে এবং তার সঙ্গে এদের যে ভূমি সংস্কারের মাধ্যমে যে তোমার আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জটা এরা করে দেয়, সেই বিদেশ থেকে আগত ইসলামীদের সুবিধে করে দিতে এবং তাদের স্টেবিলিটি আনতে, ইকোনমিক স্টেবিলিটি, তাদেরকে পার্মানেন্ট ভোট বাক্সে পরিণত করার একটা পরিকল্পনা তাদের ছিল। তারপরে মমতা ব্যানার্জির হাত ধরে সেই র্যাডিক্যাল ইসলামীরাই সেই সিপিএমদের ঘাড় ধাক্কা দিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে ভিড়ে গেল। কারণ মমতা ব্যানার্জি আরো খুল্লা অনুপ্রবেশ এবং আরো বেশি সুবিধে দেওয়ার প্রতিশ্রুতি দিল, এবং যেটা কমিউনিস্টরা খুব ছোটভাবে প্রথম শুরু করে, তারপরে নিজেদের যে সংগঠন এবং প্রশাসনে তাদের পেনিট্রেশনটা কিন্তু খুব একটা ওই সময় সিপিএম করার তে দেয়নি। সেই জায়গাটায় কিন্তু মমতা ব্যানার্জি একদম খুল্লা শুধু তাই করলো না, মমতা ব্যানার্জির যে কাজকর্ম তার সরকারের, প্রথমত হচ্ছে দেশের আইন না অ্যাপ্লাই করে তারা শাসকের আইন করলো। শাসকের আইন করার ফলে মমতা ব্যানার্জি শাসক এবং তার অনুপ্রেরণায় প্রশাসন চলে। সুতরাং সেই অনুপ্রাণিত সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো এদেরকে মদদ দেওয়া। কিভাবে মদদ দেওয়া? দেখো, লাস্ট যে বাজেট নিয়ে আমি তো একটি বড় বৈদ্যুতিন চ্যানেলে বসেও তাৎক্ষণিক বলেছিলাম এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় লেখা বলা সবই করেছি, যে বাজেটের সিংহভাগ কি খেয়ে নিচ্ছে ইসলামী পড়াশুনো, ইসলামীদের উন্নয়নের জন্য। যেখানে বাজেটের অল্প কয়েকটা বহু হাজার কোটি টাকা তাদের দেওয়া হচ্ছে, পক্ষান্তরে সায়েন্স টেকনোলজির জন্য 82 কোটি টাকা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গকে তারা এমন জায়গায় নিয়ে গেল এবং মমতা ব্যানার্জি, তার পারিবারিক, তার নেতৃত্ব, তার প্রশাসনের লোকেরা সকলেই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ না বলে বাংলা বলছিল এবং জয় বাংলা স্লোগান দিচ্ছিল, যেটা ওই বাংলাদেশের স্লোগান। তাদের দেশেও জয় বাংলা বলে, আমাদের দেশেও জয় বাংলা বলে। একটা গ্রেটার বাংলা স্থানের স্বপ্ন তারা দেখাতে শুরু করেছিল এবং সেই দিয়ে আমাদের অশোক স্তম্ভকে রিপ্লেস করে দেওয়া হলো। এর যে পুরো ঘটনাটা, এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটার পর একটা ঘটে চলেছে। তারপরে সেই বাংলাদেশে গরু থেকে ধরে বিভিন্ন চোরা চালানের সুবিধে করার জন্য এমনভাবে তৈরি হলো। দেখো, লাস্ট যখন বাংলাদেশের যে নির্বাচন হলো, সেখানে এই সব জেহাদি ইসলামী শক্তি যেই জায়গাগুলোতে জয়লাভ করেছে তার পুরোটাই প্রায় ভারতের সীমান্ত ঘেরা। পশ্চিমবঙ্গের সীমান্তের জায়গায় দেখো, ওখানে বাংলাদেশিদের এই র্যাডিক্যাল ইসলামী গ্রুপের প্রাচুর্য, এবং তারা ওপেনলি বলছে ভারতকে দখল করব, ভারত তেরে টুকরে হোঙ্গে, কত দুদিনে 2 ঘন্টা থেকে 2 ঘন্টায় ভারত দখল করে নেবে, ইত্যাদি ইত্যাদি। দেখো, বলা একটা জিনিস কিন্তু করাটা আলাদা। কতক্ষণ অব্দি নেগলেক্ট করা যায়? এবং তারা যখন নাশকতামূলক কাজ আরম্ভ করলো, পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে হিন্দু জনতাকে বাধ্য করা হলো যে ইসলামী অনুশাসন মেনে রাস্তাঘাটে চলাফেরা করা, শুক্রবারের দিন নামাজ
যে জন্য রাস্তা ছেড়ে দেওয়া, এমনকি অ্যাম্বুলেন্স অব্দি বিভিন্ন জায়গা দিয়ে না যেতে পারার মতো ঘটনা এইসব ঘটতে লাগলো। এবং পশ্চিমবঙ্গের মানুষের মনে তখন একটা কিন্তু এই সরকারের ওপরে অনীহা এলো। শুধু তাই নয়, ন্যাচারালি যেটা সমস্ত জেহাদি জায়গাতে হয়, ইকোনমিক ফেইলিওর, সেই ইকোনমিক ফেইলিওরটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। একমাত্র মানে কেন্দ্রীয় সরকারের ডোল ছাড়া তার বাঁচার রাস্তা ছিল না। পরবর্তীকালে সেই সরকার যাওয়ার পরে অবভিয়াসলি সেই সরকারের আমলে বুঝতেই পারলে যে কেন তারা এই কাঁটাতারের বেড়া কমপ্লিট করছিল না। যদিও কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে রেখেছিল, তারা সেই টাকা অন্য খাতে খরচা করে বসে থাকতো। একটাই উদ্দেশ্য ছিল এটা না করা, কারণ তারা তো তখন ভারতবর্ষের অংশ হিসেবে, মমতা ব্যানার্জির শেষের দিকে সে ভারতবর্ষের অংশ হিসেবে নিজেকে মানত না, ভারতীয় সংবিধানকে সে স্বীকার করতো না। এবং আমি একটি চ্যানেলে বলার পরে আমি চরম গালাগাল খেয়েছিলাম এই জেহাদিদের থেকে, যদিও তাদের এখন বিভিন্ন চ্যানেলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নাকি দেখে নেবে 4 তারিখের পরে, ইত্যাদি ইত্যাদি। তো আমি বলেছিলাম যে খুব বেশি হলে 90 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল দলটাই থাকবে না। ব্যানার্জি পরিবার কোনো রাজনৈতিক দল নয়। ওই পরিবারের একটা লোকের এমন কোনো ক্যালিবার নেই যে 100 টাকা তারা ব্যবসা করে বা চাকরি করে রোজগার করতে পারে। এই হচ্ছে এদের অবস্থা। এবং তারা যে গ্রেটার বাংলাদেশের প্ল্যান করছিল এবং সেইভাবে তাদের ছক তৈরি করে কি করছিল দেখো, এই রকম বিভিন্ন জেহাদিদের, এই যে নাজিমুল বলে যে ছেলেটিকে উনি মানে তোমার রাজ্যসভায় পাঠিয়েছেন, সে তো এই জেহাদিদের প্রোটেকশনের কাজ করছে, এখনো করে চলেছে সে। এবং উনি এর আগেও সিমির নেতাকে ওখানে পাঠিয়েছেন। গুজরাট থেকে একজন মুসলমানকে ধরে এনে তিনি মুর্শিদাবাদে দাঁড় করালেন। এসব উনি করতেই পারেন, হ্যাঁ, তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু গণতান্ত্রিকতার দোহাই দিয়ে উনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যকে বিচ্ছিন্ন করার চক্রান্তে সামিল হতে পারেন না। সেই জায়গাটাকে আটকানোর জন্য এবং ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই স্টেপগুলো নিয়েছে।